থাকে না। কথায় আছে নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। নিহার কথা শুনে নিহাল কিছু বলতে পারল না। পার্কের পশ্চিম পাশে বেঞ্চে দুই প্রান্তে দুজন নীরব রইল। নিহালের ফোনের আওয়াজে ধ্যান ভাঙল দুজনেরই। নিহাল হাতে ফোন নিয়ে দেখল তার নববধূর নামটি জলজল করছে ফোনের স্ক্রিনে। নিহাল কিছু বলতে যাবে তার আগেই নিহা বলে উঠল, ভালো থেকো। বিয়ে হয়ে গেছে তোমার, বউকে সময় দাও। আমার সাথে বেইমানি করেছো, কিন্তু তার সাথে করো না। আমাদের দেখা হবে হয়তো কোনো গলির মোড়ে, ব্যস্তময় নগরের কোনো এক যানজটময় রাস্তায়। তবে আমরা আজ থেকে একদমই অপরিচিত। তোমার বৈবাহিক জীবন সুখের হোক, সুন্দর হয়ে উঠুক, দোয়া রইল। নিহাল কিছুক্ষণ তাকিয়েই রইল নিহার দিকে, কিছু না বলে বের হয়ে গেল পার্ক থেকে। নিহালের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আজ ঐশীকে পড়ানোর পর ঐশীর মা পুরো মাসের বেতনটা দিয়ে বলেছিল ঐশীকে আর পড়াতে না যেতে, কারণ জিজ্ঞেস করে বলেছিল ঐশীর স্কুল টিচার রাখবে তার জন্য। হয়তো তিনি জানতে পেরেছেন নিহালের সাথে সম্পর্কের মারপ্যাচটা। নিহা নিজেও চাইছিল না ঐশীকে পড়াতে, কিন্তু তার পড়ালেখার খরচ এবং এই ব্যস্ত ঢাকা শহরে নিজেকে টিকিয়ে রাখতে টিউশনগুলো খুবই দরকার ছিল তার। যদিও মেঘার বাবা মা না বলে এসব করতে, কিন্তু নেহা চায় না আর্থিকভাবে কেউ তাকে সাহায্য করুক। মেঘার বাবা মা তাকে যতটা ভালোবেসে সেটাই অনেক তার জন্য। এই শহরে প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন হতে চায় না। মেঘার পরিবারটাই আছে যারা তাকে নিঃস্বার্থভাবে নিজের দ্বিতীয় মেয়ের স্থানে বসিয়েছেন। নিহা ঐশীকে পড়িয়ে পার্কে এসেছিল একটু একাকী সময় কাটানোর জন্য। তখনই নিহালের সাথে দেখা হয়ে যায়। আবহাওয়া খুবই খারাপ, যে কোনো সময় চলে আসবে বৃষ্টি। পার্কের সবাই বের হয়ে যাচ্ছে। নিহা চাইছে বৃষ্টিতে নিজেকে ভেজাতে, নিজের মনে গাঁথা চাপা কষ্টগুলো বৃষ্টির পানিতে বিলিয়ে দিতে। বলতে না বলতেই আকাশ কাঁপিয়ে বৃষ্টির ফোয়ারা নামতে লাগলো। পরিবেশ যেন এক নিমিষেই শান্ত হয়ে গেল। নিহা খোলা আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির পানিতে নিজের কষ্টগুলো বিলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর অনুভব করলো বৃষ্টির পানি তার শরীরে পড়ছে না। কপাল কুঁচকে চোখ মিলে তাকিয়ে দেখে তার মাথার উপরে ছাতা। পাশে তাকাতেই চোখ যেন স্থির হয়ে গেল। একজোড়া গভীর কালো স্নিগ্ধ শীতল চোখ অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এই সময় এই অবস্থায় আদ্রিসকে তার পাশে দেখে অনেকটাই চমকালো, যা তার দৃষ্টিতে ফুটে উঠেছে। হঠাৎ আদ্রিসের রাশভারী কণ্ঠ কানে আসলো, বৃষ্টিতে কেন ভিজছেন মিস নিহা? অসময়ে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করার ইচ্ছে আছে নাকি? নিহার শাড়ির আঁচল দিয়ে শরীর ভালোভাবে ঢেকে নিয়ে মৃদু স্বরে বলে উঠল, না, আসলে হঠাৎ বৃষ্টি চলে আসবে বুঝতে পারিনি। আপনি এখানে? হ্যাঁ, অফিস থেকে বাসায় ফিরছিলাম এই রাস্তা দিয়েই। বৃষ্টির তীব্রতায় গাড়ি পার্কের পাশে দাঁড় করিয়েছিলাম। তখনই পার্কের পশ্চিম পাশে বেঞ্চে বসে থাকা বৃষ্টিতে ভেজা এলোক এসে আমার নজর কাড়লো, যে গতকাল এক দেখাতেই আবার ঘুম কেড়ে নিয়েছে। গাড়ির মধ্যে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নিহা কিছু বলতে চেয়েও বলতে পারল না, কেন যেন রাগ দেখাতে পারছে না, লজ্জা অনুভব হচ্ছে। আদ্রিস চারদিকে তাকিয়ে দেখলো পার্কের অন্য পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে বাজে দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে আছে। আদ্রিস নিহার দিকে তাকিয়ে বুঝতে পারলো ছেলেগুলোর ওইভাবে তাকিয়ে থাকার কারণ। নিহা বৃষ্টিতে ভিজাই কলাপাতা রঙের শাড়িটি লেপ্টে আছে শরীরে। আদ্রিস চোখ বন্ধ করে রাগকে নিয়ন্ত্রণ করে নিজের কোটটা নিহার গায়ে জড়িয়ে নিল। নিহার চমকে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। নিহা ভাবলো, আমি আবার কি করলাম যে রেগে তাকিয়ে আছে? আবার থাপ্পড় মারবে নাকি? আদ্রিস গম্ভীর কণ্ঠে বলে উঠল, বৃষ্টিতে ভিজে পার্কের ছেলেদের নিজের দেহ দেখানোর ইচ্ছে হয়েছে নাকি? নিহা কিছুই বুঝতে পারল না। হঠাৎ পার্কের পাশে থাকা ছেলেগুলোর দিকে নজর পড়তে বুঝতে বাকি রইল না আদ্রিসের বলা কথাটি। আদ্রিসের এইভাবে বলাই কেন যেন অভিমান হলো। আদ্রিস বুঝতে পারল এইভাবে বলাই তার এলোকেশির অভিমান হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই নিহাকে কোলে তুলে নিল। নিহা যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। সারা শরীর শিরশির করে উঠল। ও কল্পনা করতে পারেনি এরকম কিছু হবে। আদ্রিস গাড়ির কাছে এসে নিহাকে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো।
নিহার দিকে তাকিয়ে দেখলো সে এখনো তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিহার অবাকতা আর একটু বাড়িয়ে দিয়ে আদ্রিস কিছুটা নিহার দিকে ঝুঁকে পড়ল। নিহা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আদ্রিস অপলক তাকিয়ে রইল নিহার বৃষ্টি ভেজা স্নিগ্ধ মায়াবী মুখের দিকে। নেহাকে ভয় পেতে দেখে হালকা হেসে তার মুখে ফু দিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে সরে আসলো। নিহার অবাকটা যেন কাটছেই না। আদ্রিসের দেয়া কোট থেকে মাতাল করা ঘ্রাণ যেন নিহার মস্তিষ্ক অচল করে দিছে। আদ্রিস নিহার কার্যকলাপ দেখে বাঁকা হাসলো। নেহাদের ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামিয়ে নিহার দিকে তাকালো। নিহাও তাকাতেই দুজন চোখাচোখি হয়ে গেল। নিহা দৃষ্টি ফিরিয়ে নিয়ে ভাবতে লাগলো, লোকটাকে সাধবো নাকি? যতই হোক মেঘ ভাইয়ার বড় ভাই। আদ্রিস মুচকি এসে বলে উঠল, কি ভাবছেন মিস? আমায় সাধবেন নাকি, তাই তো? নিহা অবাক হয়ে বলল, না মানে হ্যাঁ, আসলে আপনি বুঝলেন কি করে? আদ্রিস নিহার কানের কাছে এসে ঠান্ডা শীতল কণ্ঠে বলে উঠল, যাকে এক দেখাতেই হৃদস্পন্দন বেড়ে গেল, মনের অনুভূতিগুলো উন্মুক্ত হয়ে গেল, তাকে তো বুঝতেই হবে, তাই না? নিহার চোখ বন্ধ অবস্থায় হালকা কেঁপে উঠল। আদ্রিসের নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। আদ্রিস নিহার কাছ থেকে সরে বলে উঠল, আজ যাব না, অন্য কোনো সময় স্থায়ী হয়ে যাব। যান, বাসায় গিয়ে চেঞ্জ করে নিন তাড়াতাড়ি। নেহা কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। কিছু দূর গিয়ে কিছু একটা ভেবে পিছে তাকিয়ে দেখলো আদ্রিস এখনো তার দিকেই তাকিয়ে আছে। হালকা হেসে ধন্যবাদ দিয়ে বাসার ভেতরে চলে গেল। মেঘা নেহাকে দেখে রেগে বলে উঠল, এই তোর কাছে ফোন নামে যে একটা বস্তু আছে সেটা কি মনে থাকে না? কতবার ফোন দিয়েছি, চিন্তা হয় না বুঝি আমার? আর এতক্ষণ কইছি। এই এই তোর গায়ে এই কোট তো ছেলেদের, আর তুই বৃষ্টিতে ভিজেছিস কেন? নেহা হালকা শ্বাস ফেলে বলল, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব বলতো? আমি চেঞ্জ করে এসে বলছি। এই বলে নেহা নিজের রুমে চলে গেল। মেঘা নেহার যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে রইল। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে রাতের মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে আদ্রিস। কল্পনায় বিচরণ করছে তার স্নিগ্ধ এলোকেশী মায়াবতী। ইচ্ছে করছে সামনে বসিয়ে রেখে অপলক তাকিয়ে থাকতে, তবে সে বুঝতে পারছে না কি করবে। আজকে পার্কে নিহার মুখটা খুব বিষাদময় লাগছিল তার কাছে, কিন্তু কেন? আদ্রিসের নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। কাঁধে কারো ছোঁয়া পেয়ে পাশে তাকিয়ে দেখে মেঘ বসে আছে। মেঘ বলে উঠল, কি ভাবছো ভাইয়া? কখন আসলাম কিন্তু তুমি তোমার ভাবনায় বিভোর। আদ্রিস গভীর নিঃশ্বাস ফেলে বলল, কিছু না। ভাই মিথ্যে কেন বলছো? তোমার কোনো বিষয় নিয়ে আপসেট মনে হচ্ছে। আদ্রিস মেঘের দিকে তাকিয়ে বলল, আমি নিজেও বুঝতে পারছি না কি হয়েছে আমার। যেদিকে তাকাই মনে হয় তাকেই দেখি। কল্পনা জুড়ে তার বিচরণ, ঘুমোতে পারছি না। মেঘ যেন 440 ভোল্টের শক খেয়েছে তার ভাইয়ের মুখে প্রেমময় কথা শুনে। মেঘ চোখ বড় বড় করে বলে উঠল, কাকে ভাইয়া? না মানে কে সে যে কিনা আমার ভাইয়ের রাতে ঘুম কেড়ে নিল? আদ্রিস কিছুটা আমতা আমতা করে বলে উঠল, যতই হোক মেঘ তার ছোট ভাই, তবে মেঘের কাছ থেকেই নেহা সম্পর্কে জানতে হবে। আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর শালিকা মিস নিহা আমার এলোকেশী মায়াবতী? মেঘ শোনা মাত্রই ঠাস করে সুইমিং পুলে পড়ে গেল। আদ্রিস জানতো এইরকম কিছুই হবে। বিরক্ত চোখে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘ হাসতে হাসতে বলল, সরি ভাই, এত বড় শখটা নিতে পারলাম না। আমি তো সন্দেহ করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে শালিকাকে ভাবি ডাকতে হবে ভাবিনি। কিন্তু আমি খুব খুশি। আদ্রিস গম্ভীর হয়ে বলল, মজা নিচ্ছিস? না না ভাইয়া, আমি তো অতিরিক্ত খুশি হয়ে গেছি। আদ্রিস চোখ রাঙিয়ে বলল, মিস নিহার সম্পর্কে আবার সবটা বল। মেঘের মুখের হাসিটা কিছুটা মলিন হয়ে গেল। এরপর বলতে লাগলো নিহার সম্পর্কে সে যতটা জানে। সবটা শুনে আদ্রিসের চোখ লাল হয়ে গেল। মেঘ তার ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারল। মেঘ তার ভাইয়ের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভাইয়া নিয়াকে আমি আমার বোন ভাবি, বোনের মতো ভালোবাসি। ওর ভাই হয়ে তোমায় বলছি, নিয়ার মনের চাপা কষ্টগুলো যদি তুমি তোমার ভালোবাসায় দিয়ে দূর করতে পারো, তাহলে বলবো তাকে আমার ভাবি বানিও, আর না হলে নিজেকে নিয়ন্ত্রণে আনিও। এই বলে মেঘ চলে গেল। আদ্রিস মেঘের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো।
তার ভাই নেহার প্রতি এতটা ভাইয়ের মতো ভালোবাসা দেখে সে অনেকটাই খুশি হলো। ফোনের স্ক্রিনে নেহার পার্টিতে তোলা একটি পিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার এলোকেশি, তোমায় আমি জোর করে নিজের করব না। আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করব। তোমার ইচ্ছায় তোমাকে নিজের করে নিব। এক দেখাতে তোমার মায়ায় জড়িয়ে ফেললে আমায়। এতটা মায়াবিনী কেন হলে? হুমায়ুন স্যার এর একটা কথা না খুব মনে পড়ছে। তোমার যদি কাউকে মনে পড়ে তাহলে তুমি তাকে কল করো। তোমার যদি কাউকে দেখতে ইচ্ছে করে তাহলে তুমি তাকে জানাও। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে বলে দাও। কারণ 5 মিনিটে বাঁচবে কিনা সেটা তুমি জানো না। অপূর্ণতা নিয়ে কখনো দুনিয়া ছেড়ো না। সকালের মিষ্টি রোদের আলোয় উৎপত্তি হলো নতুন একটি দিনের। বিগত দিনের মতোই ব্যস্ত যে যার রোজগারের কাজে। চৌধুরী বাড়ির সবাই নাস্তা করার পাশাপাশি হাসি ঠাট্টায় মেতে আছে। কিছু সময় বাদে আদ্রিস আসায় সবাই চুপ হয়ে গেল। আদ্রিস নাস্তা করার পাশাপাশি লক্ষ্য করলো সবাই তার দিকে তাকিয়ে আছে, মিটিমিটি করে হাসছে। ব্রুকুচকে সবার দিকে তাকালো, রাগী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? সবাই এইভাবে হাসছো কেন? আদি বলে উঠল। পাপা, বৌমণি। মেঘ তাড়াতাড়ি আদির মুখ চেপে ধরল। আদ্রিজের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে উঠল, না ভাই, তেমন কিছু না, তুমি নাস্তা করো। আদ্রিজ রাগীর চোখে তাকিয়ে বলে উঠল, এইখানে কি সার্কেস চলছে? কেউ কিছু বলছো না কেন? আর কে বৌমণি? আশা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, সব সময় রেগে যাও কেন বাবা? ওদের কথা বাদ দাও, আমি যা বলবো মন দিয়ে শুনবে। আদ্রিজ বলে উঠল, মা, তুমি আমায় মিথ্যে রাগ দেখিয়ে কথা বলে লাভ নেই। আমি জানি তুমি আগে পরে বিয়ে নিয়ে কথা বলবে। আশা চৌধুরীর মুখটা চুপসে গেল। তিনি ভেবেছেন হয়তো একটু রাগ দেখিয়ে ছেলেকে বললে ছেলে রাজি হবে, কিন্তু ছেলে তার বাপের আগে হাঁটে। আশা চৌধুরী অসহায় চোখে তাকালেন আজিজ চৌধুরীর দিকে। মেঘ তার হাসি চেপে রাখতে না পেরে কাশি উঠে গেছে। আজিজ খাওয়া শেষে তার মায়ের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আমি রাজি, তবে আই নিড সাম টাইম। আর তুমি যে মেয়েকে পছন্দ করে রেখেছো তাকেই বিয়ে করব। এই বলে আজিজ উপরে চলে গেল। আশা চৌধুরীর চোখ বড় বড় করে আজিজের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মেঘের মা উচ্চস্বরে বলে উঠলেন, ভাবি, যা শুনলাম সত্যি তো? মেঘ হাসতে হাসতে বলল, যা শুনেছ একদম সত্যি। আর একটা কথা, আমার শালিকাকে আমার ভাবি বানাতে ভাইয়ের কোনো আপত্তি নেই। কাল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে। এই বলে মেঘ কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। কলেজ ক্যাম্পাসের বন্ধুদের সাথে বসে মেঘ প্রচুর হাসছে, যাকে বলে হাসতে হাসতে শুয়ে পড়ার মতো অবস্থা। তাফসির অবশেষে রেগে বলে উঠল, হাসি থামিয়ে বলবি কি হয়েছে, নাকি লাত্তুসটা খাবি? মেঘ হাসি থামিয়ে বলল, আচ্ছা বলছি, আগে ক্লাসে চল। আরিয়ান বলে উঠল। নিহা, মেঘা, ওরা এখনো আসছে না কেন? মেঘ কিছু বলার আগেই ইলমা আরিয়ানের কাঁধে বই দিয়ে বাড়ি দিয়ে কিছুটা সন্দিহান কণ্ঠে বলে উঠল, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? আরে আমাদের আরিয়ান যখনই শুনলো নিহালের সাথে নিহার সম্পর্ক শেষ, তখন থেকেই নিহালের প্রতি আরুর কেয়ারিং ভাবটা একটু বেশি প্রকাশ পাচ্ছে নয় কি? মেঘ সন্দিহান চোখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান কিছু না বলে ক্লাসের দিকে চলে গেল। ইলমা বলল, দেখলি আমি ভুল বলিনি। মেঘ রেগে বলল, এটা কখনো সম্ভব না, ক্লাসে চল, সবটা বলবো। এই বলে সবাই ক্লাসের দিকে চলে গেল। নিহা এবং মেঘা হেঁটে হেঁটে বাসে যাচ্ছে। সূর্যের প্রখর তাপমাত্রায় দুজন ঘেমে একাকার। মেঘা কপালের ঘাম মুছে বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, আজ কি সব রিক্সাওয়ালাদের দিন দুপুরে তাদের বউদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো নাকি? কি সব বলছিস? এত দূর আসলাম আর একটু আছে। এই বলে নিহা হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে গেল। পিছে তাকিয়ে সন্দেহ করার মতো কাউকেই পেল না। মেঘা বলল, কি রে, কি হলো? নিহা ইশারায় কিছুটা বোঝালো, তবে তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। কিছুদিন ধরেই সে এরকম অনুভব করছে। নিহা এবং মেঘা চলে যেতে গাছের আড়াল থেকে কালো কোট পরা একজন লোক বেরিয়ে আসলো। কাউকে কল দিয়ে বলে উঠল, স্যার, এই মেয়েটাই মিস নিহা খান। আমি ভালোভাবে খোঁজ নিয়েই বলেছি স্যার। হ্যাঁ স্যার, ওকে সেখানেই পাওয়া গেছে। আমি কিছু বয়স্ক লোককে জিজ্ঞেস করেছি, তারা তাই বলল। এতিমখানার সেই পুরনো দারোয়ান আমাকে বলেছে বাকিটা।
টাকা দেওয়ার পর উনি মিস নেহাকে চিনতে আমায় সাহায্য করেছেন। ঠিক আছে স্যার। কল কেটে লোকটা আবারও নিহাদের পিছে যাওয়া শুরু করলো। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি পুরো বাড়ি কাঁপিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে একটি ছোট্ট বাচ্চা মেয়ের বিশাল আকারের ছবির সামনে গিয়ে দাঁড়ালো। ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, তোমায় পেয়ে গেছি মিস নেহা খান। 19 বছর আগে যা ঘটেছে তার পুনরাবৃত্তি আবার ঘটবে, শুধু আমার কার্য সম্পাদন হওয়ার অপেক্ষা। SHO মিস্টার নোমান খান, না পারলে নিজের বাবাকে বাঁচাতে, না পারলে নিজেকে বাঁচাতে। এইবার তোমার পরিবারকেও আমি ধ্বংস করে দিব। যেইভাবে আমাকে একা করে দিয়েছ, সেইভাবে তোমার মেয়েকেও আমি একা করে দিয়েছি। মেরে ফেলবো তোমার পরিবারকে আমি। এই বলে লোকটা বাচ্চা মেয়েটির ছবিতে একের পর এক ছুরি চালাতে লাগলো। লোকটিকে এই মুহূর্তে দেখলে যে কেউ বলবে যে লোকটি সাইকো। পরন্ত বিকেল, সূর্যের তেজ অনেকটাই কমে এসেছে। নিহা এবং মেঘা তৈরি হচ্ছে। মূলত তারা বইমেলায় যাবে বলেই তৈরি হচ্ছে। মেঘার গল্পের বই অতটাও পছন্দ না, তবে সে এবং মেঘ আজকে কিছু একটা ভেবে রেখেছে। নিহা গল্প পড়তে খুব ভালোবাসে, বইমেলা সে কখনো মিস করে না। দুজনেই শাড়ি পরেছে। মেঘা জোর করে নিহার কানে একটি কাঠগোলাপ ফুল গুজে দিল। নিহা সন্দিহান চোখে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো মেঘু? আমার হঠাৎ এত সাজানোর কি হলো? সাজলাম কোথায়, শুধু অতিরিক্ত কাঠ গোলাপটাই তো দিলাম। তোকে না খুব সুন্দর লাগছে। আজকে তো একজন দেখে পুরো পাগল হয়ে যাবে। কার কথা বলছিস তুই? মেঘা আমতা আমতা করে বলল, কার কথা বলবো? কার কথা না, বলেছি যে আজকে আমার জানকে দেখে ছেলেরা ফিদা হয়ে যাবে। নিহা চোখ রাঙিয়ে বলল, খুব পেকেছিস মনে হচ্ছে। ভাইয়াকে বলতে হবে। মেঘ ভাইয়া কি এসেছে? হ্যাঁ, নিচে দাঁড়িয়ে আছে। নিহা এবং মেঘা বাসার সামনে এসে দেখে মেঘ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেঘ হেসে বলল, আরে ভাবি, আসেন আসেন, আপনার দেবর আপনার অপেক্ষা এতক্ষণ ছিল। নিহা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, না এসে কি পারা যায় দুলাভাই বলেন? যেই দুলাভাই এবং তার হবু বউ বই মেলার আশেপাশেও যায় না, তারা কিনা আজ আমায় সেধে নিয়ে যাচ্ছে? যাওয়া তো লাগেই বলেন। মেঘ হেসে বলল, রহস্য। আচ্ছা, গাড়িতে বসো। নিহা পিছনের সিটে বসে পাশে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। আদ্রিস বাঁকা হেসে তাকিয়ে আছে নিহার দিকে। নিহা যথাসম্ভব নিজের চোখ নামিয়ে নিল। লোকটার চোখে কিছু একটা আছে যা নিহাকে আকর্ষণীয় করে। নিহা কিছুটা গুটিয়ে বসলো। কেন যেন হঠাৎ লজ্জা অনুভব হচ্ছে। মেঘা হেসে আদ্রিসের সাথে কুশলাদি বিনিময় করতে লাগলো। আদ্রিস নিহার দিকেই তাকিয়ে আছে অপলক। তার প্রিয় কাঠগোলাপ যেন তার এলোকেশির মায়া আরও বাড়িয়ে দিচ্ছে। নিহাকে এই মুহূর্তে তার কাছে বউ বউ লাগছে। ইচ্ছে করছে তার এলোকেশিকে একদম নিজের করে নিতে, কিন্তু সে চাইলেই তো আর হবে না। তার মায়াবিনীর সম্মতিও লাগবে। আদ্রিস হেসে নিহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নিহা যেন শিউরে উঠল। আদ্রিস নিহার হাতে একটা কাগজ গুজে দিয়ে চোখ দিয়ে ইশারায় বুঝালো খুলে দেখতে। নিহা কিছুটা আমতা আমতা করে কাগজটা খুলল। উইল ইউ বি মিসেস আদ্রিস চৌধুরী? নিহা যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। জীবনে প্রথম এইভাবে প্রপোজ করতে দেখছে কেউ কাউকে, তাও আবার সেই ব্যক্তিটা মিস্টার আদ্রিস চৌধুরী। নিহা কাঁপা কাঁপা হাতে কাগজের টুকরোটা আদ্রিসের হাতে দিয়ে দিল। কাগজের টুকরোটার দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল আদ্রিস। নিজেও ভাবিনি কখনো কাউকে এইভাবে প্রপোজ করবে। বইমেলার সামনে এসেই মেঘ গাড়ি থামালো। নিহা তাড়াতাড়ি নেমে গেল, যেন এতক্ষণে এই সময়ের অপেক্ষায় ছিল। আদ্রিস নামতেই মেঘ নেহাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাবি, ভাইয়াকে সময় দাও, আমি একটু বেয়ানকে নিয়ে ঘুরে আসি। নিহা বোকার মতো মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিহা চারপাশে তাকিয়ে দেখে মেয়েরা আদ্রিসের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহা হঠাৎ কেন যেন রাগ হলো মেয়েগুলোর প্রতি, তবে রাগটাকে প্রশ্রয় না দিয়ে তাকালো আদ্রিসের দিকে। আদ্রিস নিহার দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল, কি রাগ লাগছে মেয়েগুলোর প্রতি? নিহা ভেবে পায় না লোকটা তার মুখ দেখে কিভাবে মনের কথা বলে দিতে পারে। আদ্রিস নিহার হাত ধরে মেলার এক প্রান্তে চুড়ির দোকানে নিয়ে গেল। দু মুঠো কাচের চুড়ি নিয়ে নেহার হাতে পরিয়ে দিতে লাগলো। নিহা তাকিয়ে রইল অপলক
আদ্রিসের দিকে। কেন যেন লোকটাকে বাধা দিতে পারছে না, তবে না চাইলেও অনেক কিছুই করতে পার হয়। আদ্রিসের কথায় চোখ নামিয়ে নিল। মিস নিহা, কিছু বলছেন না কেন? চুড়ি পছন্দ হয়েছে নাকি চেঞ্জ করে নিব? আসলে আপনার হাতে মনে হলো চুড়িগুলো খুব মানাবে। আসলেই তাই। নিহা কিছু বলল না। আদ্রিস নেহাকে বইয়ের দোকানে নিয়ে গেল। কি ব্যাপার বলুন তো মিস নিহা, যেইভাবে তাকিয়ে আছেন, প্রেমে পড়ে গেলেন নাকি আমার? নিহা চোখ নামিয়ে বলল, না না, তেমন কিছু না, আপনার সাথে কথা আছে আমার। সব শুনবো, আগে আপনি আমার পছন্দের বইগুলো নিয়ে নিন। নেহা বুঝতে পারল এই লোক এখন কিছুই শুনবে না। দীর্ঘশ্বাস ফেলে বই কেনায় মনোযোগী হলো। নিহা এবং আদ্রিস মনে আছে একটি কফি শপে। নিহা বলতে চেয়েও কেন যেন কিছুই বলতে পারছে না, সংকোচ নাকি ভয় কিছুই বুঝতে পারছে না। আদ্রিস নিহার উদ্দেশ্যে বলে উঠল। আমার প্রশ্নের উত্তর এখনো দিলেন না মিস নিহা। নিহা নিজেকে সহজ করে বলে উঠল, কেন চাইছেন আমায় বিয়ে করতে? বলবো না ভালোবাসি, কারণ ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর মর্মতা অনেক। আমি চাইছি না আমার অনুভূতিগুলো এত সহজে প্রকাশ করতে, তবে আপনি যদি বলেন তাহলে আমি অন্যভাবে প্রকাশ করে দেখাতে পারি। না, আপনার এই অনুভূতিগুলো নিজের করে নেওয়ার যোগ্যতা আমার নেই মিস্টার চৌধুরী। আপনি হয়তো এতক্ষণে আমার সম্পর্কে সবটা জেনে নিয়েছেন। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে আমাকে কখনো মানাবে না। আপনাকে নিয়ে অনেক রূপবতী, হাই এডুকেটেড, হাই সোসাইটির মেয়েরা স্বপ্ন দেখে। আমি তো সেখানে কিছুই না। আপনি ওদের মতোই কাউকে ডিজার্ভ করেন। যদিও আমার আপনার বয়সটা আবেগের না, তবুও বলবো আমার উপর আপনার জাস্ট আবেগ তৈরি হয়েছে। কিছুক্ষণ পর তা এমনিতেই কেটে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আমাকে কোনো দিক দিয়েই যায় না। এই বলে নিহা কফি শপ থেকে বের হয়ে গেল। আদ্রিসের রাগে মাথা ফেটে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, সানগ্লাস হাতের মুঠোয় ভেঙে গেছে, সেদিকে খেয়ালই নেই। কানে নিহার বলা কথাগুলোই বাজছে। তার অনুভূতিগুলোকে আবেগ বলে চলে গেল, এইটা যেন সে কিছুতেই মানতে পারছে না। ফোন বাজছে, সেদিকেও কোনো খেয়াল নেই। আদ্রিসের হঠাৎ মনে হলো নিহা একা বের হয়ে গেছে। চারদিক অন্ধকার হয়ে গেছে অনেক আগেই। তাড়াতাড়ি কফি শপ থেকে বের হয়ে চারদিকে তাকিয়ে দেখলো নিহাকে কোথাও দেখা যাচ্ছে না। আদ্রিস ভাবলো হয়তো নিহা রিক্সা নিয়ে বাসায় চলে গেছে। আদ্রিসের তবুও কেন যেন মনে হচ্ছে নিহা বিপদে পড়েছে, তবে ভাবনাকে ততটা গুরুত্ব দিল না। মেঘকে ফোন দিয়ে সবটা জানিয়ে আদ্রিস সেই স্থান প্রস্থান করলো। কিছুক্ষণ হলো নিহার জ্ঞান ফিরেছে। মাথাটা কেমন ঝিম মেরে আছে। হাত পা নাড়িয়ে বুঝতে পারলো তাকে চেয়ার জাতীয় কিছু একটার সাথে বেঁধে রাখা হয়েছে, চোখ মুখও বেঁধে রাখা হয়েছে। নিহা বুঝতে পারছে না কেউ তাকে এইভাবে কেন বেঁধে রেখেছে। তার যতদূর মনে আছে সে কফি শপ থেকে বের হয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়েছিল। হঠাৎ একটা কালো গাড়ি তার সামনে এসে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার মুখে কিছু একটা স্প্রে করে দিয়েছিল। হঠাৎ নেহা শুনতে পেল কেউ একজন গটগট পায়ে তার দিকে হেঁটে আসছে। ঠিক তার সামনে এসেই পায়ের শব্দ থেমে গেল। নেহা ভয়ে ঘামতে লাগলো। কানে ভেসে আসলো পুরুষালী কণ্ঠস্বর, ওয়েলকাম ওয়েলকাম টু মাই হোম মিস নিহা খান। নেহা ভয়ে ঘামতে লাগলো। সে বুঝতে পারছে না সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে, তাকে কেনই বা এইভাবে নিয়ে আসা হয়। তবে মিস নেহা খান বলে যে তাকেই সম্বোধন করা হয়েছে এইটা বুঝতে বাকি রইল না নেহার। তবে বুঝতে পারছে না তাকে খান উপাধিতে কেন ডাকলো। কারোর সাথে এরকম কোনো শত্রুতা আছে বলেও মনে পড়ছে না নেহার। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির কথাই নেহা নিজের হাত মুচড়াতে লাগলো। কেমন আছো নিহা মামনি? ভালোই আছো নিশ্চয়। 19 বছর শরীরে হাওয়া লাগিয়ে ঘুরলে ভালো তো থাকবেই। কষ্ট হচ্ছে এখন? এই তোরা চোখ মুখের বাঁধন খুলে দে মিস নেহা খানের। তার জন্য সারপ্রাইজ আছে, সেইটা দেখতে হবে তো তার। নেহা অনুভব করলো কেউ একজন মুখের বাঁধন খুলে দিয়ে চোখের বাঁধন খুলছে। হালকা কেসে উঠল নেহা। চোখ পিটপিট করে সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। শরীর অসাড় হয়ে আসছে যেন। শরীরে কোনো শক্তি পাচ্ছে না। তার সামনের দেয়ালে 5 জন ব্যক্তির ছবি টাঙিয়ে রাখা হয়েছে। এর মধ্যে 2টি ছবি নেহার খুবই পরিচিত। যেই ছবি দুটো ছোট থেকে দেখে আসছে, যেই ছবি দুটো দিয়ে অপেক্ষার প্রহর শুরু হয়েছে নেহার। ছোট 2টি বাচ্চার ছবি, যেই ছবি দুটি তার গলায় পরিহিত লকেটে আছে।
নেহা বুঝতে পারল এইখানে একজন সে আর এবং বাকিজন তার ভাই, যার নাম লকেটে দেয়া আছে নিহান। তার পাশে একজন শ্যাম বয়না মহিলার ছবি। নেহার চোখ আটকে গেল মহিলার ছবিতে। কেন যেন মনে হচ্ছে সেই মহিলাকে কোথাও দেখেছে। কিছুক্ষণ ভাবতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল অবাধ্য পানি। মুখ দিয়ে অকপটে বেরিয়ে আসলো একটি শব্দ, মা। নেহা বুঝতে পারলো সে দেখতে তার মায়ের মতোই হয়েছে। নেহা নিজেকে সংযত করে পাশের ছবিতে তাকালো। একজন সুদর্শন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ছবি। খুশিতে চোখে পানি ঝর্ণা দেখা দিল যেন। এই ব্যক্তিটি তার বাবা নিশ্চয়ই। তার ভাই তার মানে বাবার মতোই হয়েছে দেখতে। নেহা আবারও পাশের সর্বশেষ ছবিটিতে তাকালো। একজন ষাটোর্ধ্ব লোকের ছবি। লোকটাকে অনেকটাই বাবার মতো দেখতে। তাহলে কি লোকটা তার দাদা ভাই? নেহা নির্জীব তাকিয়ে রইল ছবিগুলোর দিকে। খুশিতে চোখের পানি বাদ মানছে না। অবশেষে কি পেয়ে গেল নিজের পরিবারকে? অপেক্ষার প্রহর কি তাহলে শেষ হতে চলেছে? নেহা যখন মগ্ন তার পরিবারের ছবি দেখতে, তখনই তার সামনে এসে বসলো সম্পূর্ণ কালো পোশাক পরিহিত একজন লোক। লোকটি নেহার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি মামনি, চিনতে পেরেছো ছবিতে থাকা লোকগুলোকে? নেহা লোকটার দিকে তাকিয়ে বুঝলো একটু আগে কথা বলা ব্যক্তিটাই এই লোকটি। লোকটার দৃষ্টি দেখে নেহার রাগে শরীর কাঁপতে লাগলো। লোকটি আবারও বলে উঠল, নিশ্চয় চিনতে পারোনি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে ছোট কিউট মেয়ে বাচ্চাটা হলে তুমি, মানে মিস নেহা খান। এইটা তোমার ভাই মিস্টার নিহান খান। এই সুন্দর মায়াবী মহিলাটি হলো তোমার মা মিসেস প্রার্থনা খান। আর এই পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিটি তোমার বাবা, আমার প্রধান শত্রু এসএইচও মিস্টার নোমান খান। এই বৃদ্ধ তোমার দাদা মিস্টার মইনুল খান। কি চমকে গেলে? আর একটু চমক নাও, আমার তো চমক দিতেই ভালো লাগে। এই বলে লোকটি পকেট থেকে বন্দুক বের করে পরপর দুটি গুলি করলো নেহার বাবা এবং দাদার ছবিতে। নেহার চোখ বড় বড় করে তাকিয়ে রইল। লোকটি উচ্চস্বরে হাসতে হাসতে বলল, কিছুই বুঝতে পারোনি তাই না? গুলি মারা এই দুটো ছবির মানুষকে এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়েছি। রক্তের বন্যা বইয়ে দিয়েছি এই দুইজনের। এই বলে লোকটা হাসতে হাসতে হঠাৎ নেহার বাম হাত বরাবর গুলি করে দিল। নেহা ব্যথায় চোখ বন্ধ করে ফেলল, তবে চিৎকার দিল না। চোখ মেলে আবারও তাকালো নিজের বাবা এবং দাদার ছবির দিকে। ভাবতে পারছে না এরা আর নেই। একটু আগেই তো কত খুশি হয়েছিল, কিন্তু আর কিছু ভাবতে পারলো না। নেহার মনে হচ্ছে চারপাশ অন্ধকার হয়ে আসছে। জ্ঞান হারিয়ে চেয়ার থেকে নিচে পড়ে গেল। সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রতিটি দিনের শুরু হয় কারোর হাসি, আনন্দ বা কারোর দুঃখের মাধ্যমে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে চিন্তিত মুখে বসে আছে সবাই। মেঘা অনুপমা চৌধুরীর বুকে মুখ গুজে বসে আছে। কান্নার ফলে থেকে থেকে কেঁপে উঠছে পুরো শরীর। তার বাবা মা এখনো এসে পৌঁছায়নি। আজিজ নিচের দিকে তাকিয়ে বসে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। হঠাৎ একটি কাচের গ্লাস হাতের মুঠোয় নিয়ে ভেঙে ফেলল। হাতে গ্লাসের কাচ ভাঙা ঢুকে গেল। সবাই চমকে তাকালো আদ্রিসের হাতের দিকে। আদ্রিসের সেদিকে কোনো খেয়ালই নেই। তার বুক কাঁপছে। তার মায়াবতীর এখন কি অবস্থা, কোথায় আছে? মেঘ দৌড়ে এসে আদ্রিসের হাত ধরে পড়ল। এসব কি ভাই? তোমায় কতবার বলবো তোমার জন্য হয়নি কিছু? আশা চৌধুরী রেগে বলে উঠলেন, ওর জন্যই হয়েছে। তোমাদেরকে এত অতিরিক্ত কে করতে বলেছিল? আমায় জানাতে আমার কথা কখনোই ফেলতো না নেহা। তোমাদের জন্য এসব হয়েছে। মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ জানে। আদ্রিস হঠাৎ মেঘকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মেঘ সহ পরিবারের সবাই চমকে উঠল। তারা ভাবতে পারেনি আদ্রিস এইভাবে জড়িয়ে যাবে নেহার মায়ায়। মেঘেরও চোখে পানি চলে আসলো। ছেলেদের কাঁদতে নেই। মেঘ ভাইকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আজিজ চৌধুরী ছেলেদের কাছে এসে বললেন, কান্না করে কিছু হবে না। পুলিশের আশা থেকে লাভ নাই। যা করার আমাদেরকেই করতে হবে। মেঘ, আদ্রিসের হাতে ব্যান্ডেজ করে দাও। হাত থেকে রক্ত পড়ছে প্রচুর। নেহা আস্তে আস্তে চোখ মেলে তাকালো। হাতে আর মাথা ব্যথায় কুকিয়ে উঠল। হাতের দিকে তাকিয়ে দেখলো এখনো হালকা হালকা রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে বুঝলো রক্ত জমাট হয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখলো তাকে একটা রুমে আটকে রাখা হয়েছে, তবে হাত পা বাঁধেনি।